কেমন আছো তোমরা? শুনতে পাচ্ছ? ভালো। ইয়েস স্যার, সবাই ভালো। আপনি কেমন আছেন? আমরা আজকে ক্লাস শুরু করব। ভালো আছি। হ্যাঁ, তাহলে ইয়েস স্যার। বাবা গতদিন কি পড়ছিলাম মনে আছে? তোমার ফাল গ্রামের উপর ভিত্তি করে আছে কি কেউ বলতে পারবা? ফাল ক্রমের উপর ভিত্তি করে, ফাল ক্রমের অবস্থার উপর ভিত্তি করে ষড়যন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, তাই না? এরা হলো প্রথম শ্রেণীর, আর হলো দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা বলি, হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করব আরো কিছু সরল যন্ত্রের উপর আলোচনা, নাকি? হ্যাঁ বাবা, ম্যাডাম ভালো। এবার আমরা যাই হেলানো তল এবং কপি কল। হেলানো তল বুঝতে আমরা, নাকি? যেরকম আমরা যখন বিল্ডিং বাড়িতে সিঁড়ির উপরে উঠি, তাই না? নিচতলা থেকে দুতলা, তিনতলা, পাঁচতলা উঠি, কি একবার খাড়া না একটু হেলানো কি থাকে? হেলানো। হেলানো। হ্যাঁ, তাহলে এই হেলানো সিঁড়ি তৈরি করার কোন উদ্দেশ্য আছে তো, নাকি? উদ্দেশ্য বলতে যা বুঝি, অর্থাৎ আমরা গতদিন যে বলছিলাম যান্ত্রিক সুবিধা, তাই বলছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে সিঁড়িগুলো যদি খাড়া না হয়ে যদি এরকম একটু হালানো হয়, তাহলে আমাদের যান্ত্রিক সুবিধা বেশি পাই, তাই না? পরিশ্রমটা আমাদের কম হয়। তাই আমরা দেখি যে হেলানো তল এর দৈর্ঘ্যটা, হেলানো তলের দৈর্ঘ্যটা যত বেশি হবে, আমাদের যান্ত্রিক সুবিধা তত আমরা বেশি পাবো। হেলানো তলের পরিমাণ যত বেশি হবে, যান্ত্রিক সুবিধা তত বেশি পাবো, অর্থাৎ আমাদের পরিশ্রম বা শক্তির পরিমাণ বা বলের পরিমাণটা কম লাগবে। যেমন যদি একটা একটু খাড়া সিঁড়ি হয়, দেখবো যে আমরা সেই ক্ষেত্রে কি হবে, আমাদের উঠতে পরিশ্রমটা বেশি হবে, তাই না? এবং আমরা যান্ত্রিক সুবিধা কম পাবো। হয় ওটা করতে করতে বা ওটা তুলতে আমাদের পরিশ্রম কম হবে। যেমন তোমরা দেখবা অনেক সময় আশেপাশে যখন দেখবা কোথাও কোনো ট্রাকে যখন মাল বোঝাই হচ্ছে, অর্থাৎ যে আমরা যেটা বলি ড্রাম, এই ড্রামটা দেখো যে কেউ কিন্তু ঘাড়ে করে কিন্তু ড্রামটা তোলে না, বোঝা গেছে? কি করে, ওই ট্রাকের সাথে একটা হেলানো অবস্থায় একটা বাঁশ বা কাঠ দেয়, তাহলে ওই জায়গায় ড্রামটা কি করে ঠেলে ঠেলে গড়াতে 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 ওই ট্রাকে তোলে। তাহলে যে একটা ড্রাম তুলতে তুলতে মনে করো 4 জন বা 5 জন লোকের প্রয়োজন ছিল, সেখানে যখন হেলানো তলটা ব্যবহার করবে, তখন দেখবা এক ব্যক্তি একাই একটা ড্রামকে উপরে তুলতে পারবে, বোঝা গেছে? এক ব্যক্তি একাই একটা ড্রামকে উপরে তুলতে পারবে। তাই হেলানো তলটাকেও এখানে কি করা হয়েছে, তোমার সরল যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, বোঝা গেছে? এখন আমরা আসবো এই যে হেলানো তলটা, এটার মনে করো যে আমরা যান্ত্রিক সুবিধা কম বেশি হওয়ার জন্য এই যান্ত্রিক সুবিধাটা নির্ভর করে হেলানো তলের দৈর্ঘ্যের উপর।
কার উপর? হেলানো তলের এই ক্ষেত্রে কি দেখবো আমরা? দৈর্ঘ্যের উপর। হেলানো তলটা যত বড় হবে, লম্বা হবে, দীর্ঘ হবে, আমাদের যান্ত্রিক সুবিধাটা তত বেশি পাবো, তত আমরা ওই কাজটা করে স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং অল্প পরিশ্রমে কাজটা করা যাবে। তাই আমরা দেখব যে এই যে যখন আমাদের বাসা বাড়িতে যে সিঁড়ি দ্বারা আমরা উপরে উঠি, এই সিঁড়ি যদি প্রত্যেকটা স্টেপটা যদি বেশি বেশি দূরত্ব হয়, হ্যাঁ, তাহলে আমাদের পরিশ্রমটা একটু বেশি লাগে। আর যদি একটু হেলানো হয় এবং প্রত্যেকটা ধাপ বা স্টেপটা যদি একটু ছোট হয়, তাহলে দেখবো আমাদের পরিশ্রম একটু কম লাগে। তাই আমরা বলতে পারি এখানে এই হেলানো তলের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি করে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়। অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য যত বড় হবে, আমরা যান্ত্রিক সুবিধা তত বেশি পাবো। তাই দেখো হেলানো তলের ক্ষেত্রে এখানে একটা যান্ত্রিক সুবিধার সূত্র দেওয়া আছে, বলা আছে যান্ত্রিক সুবিধা সমান বল, যান্ত্রিক সুবিধা সমান তোমার যেটা বলা আছে ভার ভাগ বল, ভার ভাগ বল। অর্থাৎ ভারটাকে বল দ্বারা ভাগ করলে আমরা যান্ত্রিক সুবিধা পাবো। তার পাশাপাশি যেহেতু এটা হেলানো তল, বুঝেছো, এই কারণে এটাকে আমরা আরো বলতে পারি যে যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের উচ্চতা, হেলানো তলের উচ্চতা। মনে করো একটা সিঁড়ি যদি মনে করো যে নিচতলা থেকে উপরতলা ওঠার, নিচতলা থেকে উপরতলার দূরত্ব মনে করো যে হয়তো 12 ফিট, বুঝা গেছে, 12 ফিট। এখন এই ক্ষেত্রে যদি একটা সিঁড়ি দৈর্ঘ্য যদি মনে করো 15 ফিট অথবা 20 ফিট, 15 ফিট তৈরি করা হয়, এটাতে আমরা যান্ত্রিক সুবিধা কম পাবো। কারণ আর যদি সিঁড়িটার দৈর্ঘ্য যদি আমরা 20 ফিট 22 ফিট করা হয়, তাহলে এটা কি হবে? যান্ত্রিক সুবিধা একটু বেশি পাবো। অর্থাৎ হেলানো তলটার দৈর্ঘ্য যত বেশি হবে, এদের প্রত্যেকটা স্টেপের দূরত্ব বা উচ্চতা তত কম হবে। বোঝা গেছে? তাহলে উচ্চতার চেয়ে যদি হেলানো তলের দৈর্ঘ্যটা যত বাড়ানো হবে, তত আমরা যান্ত্রিক সুবিধা বেশি পেয়ে থাকি। বোঝা গেল? তাহলে হেলানো তলের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধার সূত্রটা হলো যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। ভাগ হলো হেলানো তলের উচ্চতা। বুঝেছো? তাহলে আমরা এটাতে কিন্তু আমরা গাণিতিক কাজ করতে পারবো। আমরা দেখবো এই অধ্যায়ে কিছু গাণিতিক কাজ আছে, বুঝছো? আমরা পরের দিকে এই অধ্যায় নিয়ে গাণিতিক আলোচনা করবো। আচ্ছা, এবার আমরা একটা যাই, তোমরা কপি কল নাম শুনছো তাই না? কপি কল, কপি কল এটাও কিন্তু একটা সরল যন্ত্র। বিশেষ করে তোমাদের মধ্যে যাদের গাড়ি আছে, অর্থাৎ মাইক্রো কার, তোমরা দেখবে তোমাদের গাড়িতে একটা সরল যন্ত্র আছে যাকে বলো তোমরা জ্যাক। জ্যাক নামে একটা সরল যন্ত্র ব্যবহার করা হয়। অর্থাৎ তোমার গাড়ি যাতে যাতে অর্থাৎ রাস্তার মধ্যে কোনো একটা চাকা হয়তো বানচাল হয়ে গেল, বুঝতে পারছো, এখন তো আর গাড়ি যাবে না, তখন কি করা হবে? রাস্তার মধ্যে ওই গাড়িটা চাকা কি করতে হবে? পাল্টাতে হবে। যে টাকাটা নষ্ট হয়ে গেল ওই চাকাটা বাদ দিয়ে আবার এটা ভালো নাগাল লাগাতে হবে। আর এই সময় গাড়ির ওজন তো অনেক বেশি, গাড়িটাকে কেমন করে উপর দিকে তুলবা, কিভাবে তোমরা লাগাবা, এই জন্য ওখানে একটা সরল যন্ত্র ব্যবহার করা হয় যেখানে অল্প পরিশ্রমে ওই কাজটা আমরা করতে পারি। জ্যাকটা হলো কি, তোমাদের বইতে অবশ্য আছে, চিত্র দেওয়া আছে, দেখবা জ্যাকে জ্যাক স্ক্রু। হ্যাঁ বাবা, ওখানে দেখো পেঁচ আছে, বুঝছো, সুন্দর সুন্দর পেঁচ আছে। এই জ্যাকটা গাড়ির নিচে পেঁচ দিবে যখন, ওই যে প্রত্যেকটা পেঁচের যে দৈর্ঘ্য, বুঝাছো, এক পেঁচ ঘুরলে যে দৈর্ঘ্য পার হবে এই পরিমাণ জ্যাকটা উপর দিকে উঠবে। আবার ওই একটা যে পরিমাণ ওই পরিমাণ উঠবে। যেরকম আমরা আগে করছি
যে যেমন গাড়ির চাকা আমরা যেটা বলি আমরা ব্যাসটা, তাই না? গাড়ির চাকার ব্যাস, গাড়ির চাকার ব্যাস যদি মনে করো যে 1.5 ফুট হয়, তাহলে ওই চাকাটা প্রতি ঘূর্ণন সে 1.5 ফিট আগে সামনের দিকে যাবে, তাই না? অবিকল এখানে তাই ওই পেঁয়াজটা, ওই জ্যাকের যে পেঁয়াজ আছে, ওই পেঁয়াজটা একবার ঘুরে যে পথ অতিক্রম করবে, জ্যাকটা উপর থেকে সেই পরিমাণ ওই পেঁয়াজ দেওয়াতে একটা পেঁয়াজ পার হবে, আর তোমার তার পাশাপাশি ওই জ্যাকের উপর যে গাড়িটা আছে, গাড়িটার আস্তে আস্তে উঁচুতে উঠবে। দেখা যাবে গাড়ির যে চাকাটা নষ্ট হয়েছে সেই চাকাটা তখন মাটির থেকে উপরে উঠে গেছে। বুঝেছো? তখন কি হবে, আমরা সহজে, অতি সহজেই এই নষ্ট চাকাটা আমরা খুলে আবার ওখানে ভালো চাকা আমরা, তাহলে এখানে দেখো একটা গাড়ি মনে করো 4-5 জন শব্দ হচ্ছে খুব। তোমাদের মধ্যে কেউ করছো বাবা? ওই দেখো গাড়ি শব্দ শোনা যায়। বাবা তাহলে আমরা আসি, এই যে একটা গাড়িকে উঠাইয়া চাকাটা পরিবর্তন করা, এখানে কিন্তু একজন লোকের সম্ভব না, কিন্তু আমরা একটা সরল যন্ত্র ব্যবহার করি, আমরা একাই অল্প পরিশ্রমে একটা গাড়িকে তুলে সেখানে তার চাকাটাকে পাল্টাতে পারছি। তাহলে এখানে সরল যন্ত্র আমাদের কত যান্ত্রিক সুবিধা। এবার আমরা আসি, এই যে কপি কলের বিভাগ আছে, বুঝছো? এটা গেল তোমার একা কাজ, নিজে নিজে যান্ত্রিক সুবিধা অর্জন করলাম। আরেকটা আছে, দেখবা আমরা যখন রাস্তায় যাই অনেক সময় দেখা যায় কিছু বড় বড় জিনিসকে তোলার জন্য, উঠানোর জন্য অনেক সময় দেখবে একটা বাস বা একটা ট্রাক হয়তো রাস্তা থেকে নেমে জলাশয়ে পড়ে গেছে। এই বাসটা তোলা কিন্তু স্বাভাবিকভাবে মানুষের বা সাধারণ মানুষের খুবই কষ্টকর কাজ, বুঝতে পারছো? অনেক লোকের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমরা দেখি কি এখানে কপি কল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কপি কল। কপি কল, এখানে যে কপি কলটা ব্যবহার করা হয়, এখানে 2 ধরনের চাকা ব্যবহার করা হয়, বুঝতে পারছো? অর্থাৎ এখানে 2 ধরনের চাকা ব্যবহার করা হয়েছে। একটা চাকা কি সে অনায়াসে চাকা নিজেই ঘোরে, আর একটা হলো কি চাকা নিজে ঘোরে না, ধারক সহ চাকাটা, যেরকম দেখো অনেক সময় আগেকার দিনে যখন টিউবওয়েলের ব্যবহার ছিল খুব কম, ছিল না বললেই চলে, ওই সময় অর্থাৎ ভূগর্ভ থেকে পানি তোলার জন্য কূপ ব্যবহার করা হতো, যাকে আমরা কুয়া নামে বলি, কুয়া বা কূপ। অর্থাৎ মাটি খুঁড়ে নিচে থেকে যখন পানি ওঠা হয় তখন ওই মাটি খোঁড়া হয়, মাটি খুঁড়ে গর্ত করে তার চারদিকে তোমার ইট দিয়ে সুন্দর করে গাঁথা হয়, এবং নিচ থেকে আস্তে আস্তে পানি ওঠে। ওই পানি আমরা বালতির মাধ্যমে আগে স্বাভাবিকভাবে বালতিতে দড়ি লাগাইয়া ওই পানি তোলা হয়। কিন্তু যখন বালতির পানির পরিমাণ বেশি হয়, বড় বালতি ব্যবহার হয়, তখন হাত দিয়ে ওই বালতিটা তোলা আসলে খুব কষ্টকর কাজ হয়। এই কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এখানে একটা কপি, সাধারণ কপি কল, যেটা আমাদের এনালগ কপি কল ব্যবহার করা হয়, অর্থাৎ চাকা, বুঝতে পারছো? এই চাকাতে কি করা হয়, একটা দড়ি বা রশি ব্যবহার করা হয়, যেটা চাকার 2 প্রান্তেই থাকে। অর্থাৎ 2 প্রান্তে থাকে, এক প্রান্তে আমরা আমাদের বল ব্যবহার করি, আর এক প্রান্তে ওই যে কূপেতে যে বালতি বা পানি তোলার যে যন্ত্র যেটা ব্যবহার করা হয় বাটি, সেটা লাগানো থাকে। তাহলে এই চাকাটাকে ওখানে কপি কল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে কূপের ভিতর যখন বালতিটা ভরানো হয় তখন আমরা যে উন্মুক্ত যে প্রান্ত থাকে, তাহলে অপর প্রান্ত আমরা যেখানে বল প্রয়োগ করবো ওই বল প্রান্ত, ওই তার পাশের দড়িটা আমরা ধরবো, টানবো, আস্তে আস্তে অল্প শক্তিতে অল্প বলেই আমাদের বালতিটা, পানি ভর্তি বালতিটা উপরে উঠে আসবে। এখানে ওই চাকাটা যেটা আমরা কপি কল হিসেবে ব্যবহার করলাম, ওটা কিন্তু আমাদের ফালক্রম হিসেবে কাজটা ব্যবহার করা হলো। কি হিসাবে ব্যবহার করা হলো? ফালক্রম হিসাবে। কারণ আমাদের শক্তিটা বা যান্ত্রিক সুবিধা, ওই চাকাটা আমাদের যান্ত্রিক সুবিধা দিয়েছে। এইভাবে আমরা দেখি যখন কোনো ভারী জিনিসকে তোলা অথবা ভারী জিনিসকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সরানো, এই ক্ষেত্রে আমরা এই কপি কলটা ব্যবহার করি।
তাহলে কি বললাম, এই সমস্ত কফি কলে দু ধরনের চাকা থাকে। একটা চাকা সে নিজেই ঘোরে, আরেকটা চাকা কি হয়, ধারক সহ ঘোরে। তাহলে এই যে আমরা যে জিনিসটাকে আমরা যে বস্তুটাকে আমরা তুলবো, যেটা মনে করো কোনো গর্ততে পড়ে আছে বা কোথাও আছে, তাকে আমরা এক স্থান থেকে আরেকটা নিয়ে আসবো বা উপরে তুলবো, এই ক্ষেত্রে আমরা করবো কি, এখানে আমরা যেটা বলবো, আমাদের বস্তুটা হতে হবে দুটা, একটা হবে স্থায়ী আর একটা হবে নরণযোগ্য বা স্থানান্তরযোগ্য। তাহলে যে চাকাটা ধারক সহ ঘোরে সেটার সঙ্গে আমরা ব্যবহার করব কি, যেটা নড়াচড়া বা স্থানান্তরযোগ্য বস্তু, সেটাকে ব্যবহার করব। আর যে চাকাটা নিজেই ঘোরে সে চাকাটার সঙ্গে সঙ্গে করবো কি আমরা, যেটা অনড় বা যেটা সহজে নড়বে না, স্থায়ী, তার সঙ্গে ব্যবহার করব। এই দুটা ব্যবহার করার পর এখন যেটা আমাদের নরণযোগ্য, যাহাকে আমরা নড়াবো বা স্থানান্তরিত করব, এটাকে আমরা এক চাকার সঙ্গে রাখবো, আর অন্য চাকার সঙ্গে অনড় বস্তুকে আমরা দৃঢ়ভাবে রাখবো। এখন আমরা কি করব, এই দৃঢ়ভাবে রাখা এই পাশে যেটা আছে এটার আমরা ওই অনেক সময় রশি ব্যবহার করা হয়, আবার অনেক সময় চেন ব্যবহার করা হয়। যদি ভারী বেশি হয়, বেশি ইয়ার ক্ষেত্রে আমরা চেন ব্যবহার করি। তাহলে আমরা এই পাশে আমরা কি করব, এই চেনটা টানবো, এই চেনের সাথে যে ধারকটা আছে, অর্থাৎ আমরা দেখব এই চেন টানাতে এই চাকাটা একটা বার রাউন্ড বা ঘুরন দিবে। এই যে পরিমাণে একটা চাকা একবার রাউন্ড দিতে, অর্থাৎ চাকার যে ব্যাস, চাকার যে ব্যাসটা আছে, চাকার ব্যাস যত পরিমাণ, ওই বস্তুটাও সেম অতটুকু পরিমাণ স্থানান্তরিত হবে। তাহলে এই চাকা একবার ঘুরলে যেরকম দূরত্ব অতিক্রম করবে, যদি এটা 10 বার চাকাটা ঘোরানো হয় তাহলে ওটা 10 গুণ দূরত্ব অতিক্রম করবে। এভাবে আমরা কোনো ভারী বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে, আবার নিচে থেকে ওপরে এই কফি কলের মাধ্যমে আমরা স্থানান্তরিত করতে পারি, তাই না? এবার আসবো আমরা কিছু শাখা অথবা অক্ষদণ্ড। এখানে আমরা দেখি, আমরা এই শাখা বা অক্ষদণ্ডের মাধ্যমে কিছু মানে যান্ত্রিক সুবিধা পেয়ে, অর্থাৎ তোমরা জানো সাধারণত চাকার ব্যাস বা পরিধিটা একটু বড় হয়, আর দণ্ডের ব্যাসটা একটু ছোট বা চিকন হয়। এখন কথা হলো, যদি আমরা দেখি যে দণ্ডটার ব্যাস অপেক্ষা চাকাটার ব্যাস যদি 10 গুণ হয়, দণ্ডটার ব্যাস অপেক্ষা চাকাটার ব্যাস যদি 10 গুণ হয়, তাহলে চাকাটা যদি একবার ঘোরে তাহলে ওই দণ্ডটা 10 বার ঘুরবে। চাকাটা যদি একবার কাজ করে, দণ্ডটা 10 গুণ কাজ করবে। এই কারণে আমরা এই যান্ত্রিক সুবিধা পাওয়ার জন্য আমরা এই চিকন দণ্ডের সাথে মোটা আকারের চাকা লাগানো, আমরা অনেক সময় বাসায় দেখছো ছোট গাড়ি আমরা খেলনা হিসেবে ব্যবহার করি না, দেখবা কোনোটা তাতে চাবি দেওয়া আছে, কোনোটা ব্যাটারি দেওয়া আছে, আবার কোনোটা এরকম 2-3 বার এরকম টান দিয়ে ছেড়ে দিলে অনেক দূর যায়। তো এটা আমরা দেখবো, অনেক সময় দেখবো ভিতরে দেখা যায় ওখানে ওই বড় চাকা লাগানো আছে এবং তার পাশে যে দণ্ডটা আছে চিকন দণ্ড, ওই চিকন দণ্ডর সাথে দুই পাশে চাকা লাগানো আছে, বুঝেছ? তাহলে ওই বড় যে চাকাটা ভিতরে লাগানো আছে, ওই বড় চাকার সঙ্গে একটা রাবার বা ফিতা লাগানো থাকে, বুঝা গেছে? যখন চাবি অথবা ব্যাটারি দিয়ে ওটাকে স্টার্ট করা হয়, তখন ওই বড় চাকাটা একবার ঘুরলে এই ছোট দণ্ডটা 10 বার ঘুরবে। এই জন্য আমরা দেখি যে চাবি বা ব্যাটারি বা এই যে আমরা ঘর্ষণ দিয়ে যখন ওই চাকাটাকে ঘুরে নিই, চাকাটা যদি 5 বার ঘুরে, দেখবো ওই দণ্ডটা 50 বার ঘুরছে। তখন দেখি আমরা ওই গাড়ির গতিটা খুব বেশি হয়। আমরা চাবিটা যখন ছেড়ে দেবো তখন দেখবো গাড়িটা খুব দ্রুত বেগে চলে। তার কারণ ওই বড় চাকার সঙ্গে যে ফিতাটা লাগানো আছে, ওই ফিতার এক অংশ আছে তোমার ওই চিকন দণ্ডের সাথে। তাই এই বড় চাকাটা যদি একবার ঘুরে, সে তুলনায় এই ছোট দণ্ডটা 10 বার ঘুরবে, তাহলে 10 গুণ।
তাহলে বড় শাখার যে কাজ পাবো, যে কাজ করব, আমাদের বড় শাখাতে যদি আমরা 1 বল প্রয়োগ করি, দণ্ডতে আমরা 10 গুণ তার বলের কাজ পেয়ে থাকি। তাহলে এই যে শাখার উপর ভিত্তি করে অর্থাৎ ব্যাসের উপর ভিত্তি করে আমরা এখানে কিছু যান্ত্রিক সুবিধা পেয়ে থাকি নাকি। এবার আমরা একটা জিনিস যাবো, যেটা আমরা তোমরা সবাই বাসায় আমরা দেখতে পাই, তোমরা অনেকে জানো স্ক্রুড্রাইভার সবার বাসাতে আছে মনে হয়। এই স্ক্রুড্রাইভারের দূরত্ব অর্থাৎ লম্বা বা দৈর্ঘ্য, এক কথা বলতে পারি দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এর যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। মনে করো তুমি একটা ছোট স্ক্রুড্রাইভার নিবা আর একটা বড় আকৃতির স্ক্রুড্রাইভার নিবা, নিয়ে যদি একটা পরীক্ষা করো, তার পিরেক একটা কাঠে বসাবা। মনে করো ছোট স্ক্রুড্রাইভার নিয়ে একই পরিমাণ পিরেক নিয়ে মনে করো ওখানে 4টা পেঁয়াজ দিলা, ওই পেরেকটা যে পরিমাণ কাঠের ভিতর প্রবেশ করলো, অবিকল ওই পরিমাণ পেরেক নিয়ে কিন্তু একটা বড় স্ক্রুড্রাইভার নিয়ে যদি এটা তো ওই 4টা পেঁয়াজ দাও, দেখবা আগের ওই পেরেকের তুলনায় এই পেরেক অনেক বেশি পরিমাণ কাঠের ভিতরে প্রবেশ করেছে। তাহলে এটা কি কারণে বেশি প্রবেশ করলো? এর কাজটা বেশি হলো কি কারণে? অর্থাৎ এর এই স্ক্রুড্রাইভারটার দৈর্ঘ্যটা বেশি। তাহলে স্ক্রুড্রাইভারের ক্ষেত্রে যেটা যত বড় হবে তার যান্ত্রিক সুবিধা তত বেশি হবে, স্ক্রুড্রাইভারের পরিমাণটা যত ছোট হবে যান্ত্রিক সুবিধা তত কম হবে। তাহলে আমরা এই আকার আকৃতির উপর ভিত্তি করেও আমরা কিছু যান্ত্রিক সুবিধা পেতে পারি নাকি। এবার আমরা বলছিলাম যে কিছু কাজ করব আমরা। দেখো তোমাদের নৈমিত্তিকে একটা চিত্র দেওয়া আছে, এক পাশে একটা ভার দেওয়া আছে, ভারের পরে একটা ফালক্রম দেওয়া আছে। দেখো বলা আছে বাম পাশে বলা আছে 50 সেন্টিমিটার, ডান পাশে লেখা আছে 10 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা। এখন দেখো নিচে বলা আছে 3 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো যে চিত্রে প্রদর্শিত বস্তুটির যান্ত্রিক সুবিধা কত। আমরা এর আগে কিন্তু ওই যেখানে আমরা লিভার ব্যবহার করছিলাম, তাই না, ওখানে কিন্তু আমরা দেখছি যান্ত্রিক সুবিধা সমান ছিল কি ছিল, অর্থাৎ ভার বাহুর দৈর্ঘ্য ভাগ বল বাহুর দৈর্ঘ্য। মনে আছে? আমরা যেখানে লিভার ব্যবহার করেছিলাম ওখানে যান্ত্রিক সুবিধা সমান কি ছিল? ভার বাহুর দৈর্ঘ্য বিয়োগ ভাগ বল বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন দেখি, দেখো ফালক্রম থেকে ডান দিকে এটা হলো কি বল ভার বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দেখো ওখানে একটা পাথরের স্তূপ দেওয়া আছে। ফালক্রম থেকে ডান দিকে 10 সেন্টিমিটার, এটা হলো ভার বাহুর দৈর্ঘ্য। আবার ফালক্রম থেকে বাম দিকে দেখো বলা আছে 50 সেন্টিমিটার, এটা হলো বল বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি বল বাহুকে যদি ভার বাহু দ্বারা ভাগ করি, অর্থাৎ 50কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 10 50, তাই না? তাহলে 50কে 10 দ্বারা ভাগ করলে কত হবে বলতে পারো? 5 হবে। 50কে 10 দ্বারা ভাগ করলে 5 হবে। দেখো ওখানে উত্তর দেখো ক নম্বরে দেওয়া আছে 5, বুঝতে পারছো? ক নম্বরে দেওয়া আছে কি 5। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব? যান্ত্রিক সুবিধা সূত্র ব্যবহার করব। লিখবো কি? যান্ত্রিক সুবিধা সমান লিখবো বল বাহুর দৈর্ঘ্য ভাগ হলো ভার বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার করে 50 ভাগ 5 আমরা 5 তার মান বের করব। 50 ভাগ 10 সমান হলো 5। 4 নম্বরে একটা প্রশ্ন আছে। 4 নম্বরে বলা আছে ভার বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা কি হবে? ভার বাহুর দৈর্ঘ্য। দেখো উদ্দীপকে কিন্তু ভার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10।
এখন আমরা আরো 15 সেন্টিমিটার বৃদ্ধি করলাম। তাহলে আগে ছিল 10, বৃদ্ধি করলাম হলো 15, তাহলে 10 আর 15 মিলা 25 হলো। এখন যদি আমরা 25 হলো না, এখন দেখো এই ক্ষেত্রে যদি আমরা 50 কে যদি এই 25 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 2 হবে। 50-কে 25 দ্বারা ভাগ করলে 2 হবে। আগেরটার ভাগফল ছিল 5, যান্ত্রিক সূত্র 5। এবার 50-কে 25 দ্বারা ভাগ করা হলো 2, যান্ত্রিক সূত্র কি হলো? বাড়লো না কমলো? 3 নম্বরে যান্ত্রিক সুবিধা ছিল 5, 3 নম্বরে যান্ত্রিক সুবিধা হলো 2। তাহলে যান্ত্রিক সুবিধা বাড়ছে না কমছে? বলতে পারবা? কমছে। কমেছে। তাহলে দেখো 4 নম্বরে প্রথম অপশনটাই দেওয়া আছে কি হচ্ছে? কমেছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি? যত ভারবাহু বাড়বে ততই যান্ত্রিক সুবিধার মান কমবে। ক্লিয়ার? ভারবাহুর মান বাড়ানোর জন্য যান্ত্রিক সুবিধা কমে গেল, হ্রাস পেল। ক্লিয়ার? এবার দেখো আমরা একটু কি যাব, সৃজনশীলে। দেখো তোমাদের 1 নম্বরটা সৃজনশীল আছে। 1 নম্বর সৃজনশীল বুঝাছো? একটা লোক দেখো সিঁড়িটা উপরে উঠতে চাচ্ছে। হ্যাঁ, এখানে বলা আছে সিঁড়ির উচ্চতা আছে 5 মিটার এবং যান্ত্রিক সুবিধাটা আছে, যান্ত্রিক সুবিধা আছে 6। বুঝছো? তাহলে আমরা লিভারের ক্ষেত্রে কি বলে হেলানো তলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হলো হেলানো তলের উচ্চতা। বুঝছো? তাহলে এখানে আমাদের দেওয়া আছে যান্ত্রিক সুবিধা এবং হেলানো তলের উচ্চতা। তাহলে আমাদের বের করতে হবে কি? হেলানো তলের দৈর্ঘ্য। বুঝতে পারছো? তাহলে আমরা জানি যে যান্ত্রিক সুবিধা সমান বলছি যে হেলানো তলের উচ্চতা ভাগ হলো হেলানো তলের দৈর্ঘ্য, তাই না? তাহলে আমাদের এখানে দুটা মান দেওয়া আছে, যান্ত্রিক সুবিধাও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। তাহলে কি করব? হেলানো তলের দৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব হেলানো তলের দৈর্ঘ্য সমান যান্ত্রিক সুবিধা গুণন উচ্চতা। হেলানো তলের দৈর্ঘ্য সমান যান্ত্রিক সুবিধা গুণন উচ্চতা। তাহলে দেখো এখানে যান্ত্রিক সুবিধা আছে 6, উচ্চতা দেওয়া আছে 5। তাহলে 5 আর 6 গুণ করলে কত হচ্ছে বলতে পারো? 5 আর 6 গুণ করলে 30। ইয়েস। তাহলে আমাদের এখানে হেলানো তলের দৈর্ঘ্যটা হবে 30 মিটার। বুঝতে পারলা বাবা? বুঝতে পারলা? তাহলে আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান জানি কি যে হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হলো হেলানো তলের উচ্চতা। আমাদের এখানে মান দেওয়া আছে দুটো, যান্ত্রিক সুবিধা আর হলো উচ্চতা। তাহলে আমাদের বের করতে হচ্ছে কি? হেলানো তলের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো হেলানো তলের দৈর্ঘ্য সমান যান্ত্রিক সুবিধা গুণন উচ্চতা। যান্ত্রিক সুবিধা 6 আর উচ্চতা আছে 5। 5 আর 6 গুণ করলে হবে তোমার 30। পেতে পারলাম। তাহলে আমার ক্লাস শেষ। আজকে সময় একটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বাসা ভালো করে লেখাপড়া করো। আর একটা নিউজ শোনো, আগামী শনিবার দিন হ্যাঁ তোমাদের ক্লাস হবে না। আগামী শনিবার দিন এটা পূজা উৎসব উপলক্ষে তোমাদের ক্লাসটা বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী ক্লাসে। ওকে স্যার। দেখি আজকে